বন্ধুরা, আজকে আপনারা দেখতে চলেছেন যে এই বৃষ্টি পরবর্তীতে শসা গাছকে কিভাবে আপনারা সুরক্ষিত রাখবেন, কি ওষুধ প্রয়োগ করবেন যার ফলে আপনাদের শসা গাছ কিন্তু এরকম বর্ষাতেও ক্ষতিগ্রস্ত সেভাবে হবে না, কিংবা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলেও আপনাদের গাছকে আপনারা আবার সফলভাবে গোটা মাচার মধ্যে ভরিয়ে তুলতে পারবেন এবং সবুজ করতে পারবেন। তো সেই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা হবে যে কী ধরনের রোগ আসবে এবং আপনারা কী ধরনের ওষুধ ব্যবহার করবেন, সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হবে। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই বর্ষাকালীন যে রোগ সাধারণত আসবে সেটা নিয়ে যে আলোচনা করবো আমি, তার মধ্যে দেখুন আপনারা এই যে দেখছেন পাতার মধ্যে একটুখানি হলুদ অংশ আসছে। এই হলুদ অংশটাই কিন্তু আপনার ডাউনি মিলডিউ বলে আপনারা যে রোগটা জানেন, সেটাই কিন্তু এই পাতার মধ্যে হালকা হলুদ হওয়া রোগটি। এবং আরও বিভিন্ন পাতাতেও এই রোগটি আসছে, যথাক্রমে দেখতে পাচ্ছেন আপনারা এই পাতাতেও কিন্তু রোগটি ছড়াচ্ছে। এটাকে কিন্তু বলবে ডাউনি মিলডিউ। যদি আপনাদের পাতায় এই রকম ধরনের হলুদ অংশ ধরা পড়ে, তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে এই রোগটি হলো ডাউনি মিলডিউ রোগ। তাছাড়াও কিন্তু পাতার আরও বিভিন্ন রকম উপায়ে হলুদ হয়, আমি আপনাদের আগে গিয়ে দেখাচ্ছি। তো এই যে ধরনের এই যে পাতার এই রকম রোগ হলে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন, দেখুন এই রকম যখন দেখছেন প্রথম বেলায় আপনাদের গাছে হচ্ছে, আপনারা প্লেন অ্যামিস্টার, সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার ব্যবহার করতে পারেন 15 ml প্রতি 15 লিটার জলে মিশিয়ে, মানে 1 ml প্রতি 15 লিটার জলে মিশিয়ে যদি আপনারা অ্যামিস্টার প্রয়োগ করেন তাহলেও কিন্তু কেটে যাবে। তাছাড়াও নেটিভো রয়েছে, প্রথম দিকে আপনারা নেটিভোর আঘাত দিতে পারেন। তাছাড়াও যে সমস্ত চাষিভাই ক্যাব্রিও টপ পাবেন, তাদেরও কিন্তু ক্যাব্রিও টপ দিলেও কিন্তু মাঝারি গাছের ক্ষেত্রে এই ধরনের যে ডাউনি মিলডিউ টাইপের রোগ সেটা কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। বন্ধুরা, এটা তো আপনারা বুঝলেন যে কি ওষুধ দেবেন, এই ধরনের ওষুধ। তাছাড়াও আপনি ওই ধরনের ওষুধ দোকানে খোঁজ করবেন, যেটা পাবেন সেটাকে কিন্তু দেবেন। এখানে যদি দেখাই, আমি দেখতে পাচ্ছেন এখানে এক ধরনের ছোট্ট ছোট্ট স্পট আছে। এই যে দেখছেন ছোট্ট একটা অংশতে হলুদ হয়ে শুকিয়ে গেছে এবং দেখুন এটা ফুটো হয়ে যাচ্ছে, এই যে ফুটো হয়ে যাচ্ছে। এই রোগটাও কিন্তু হচ্ছে আপনার একটা ধসা গোত্রেরই রোগ। এই রকম ধরনের পাতাতে যত ধরনের রোগ আসে সেগুলো সবই কিন্তু ধসা ধরনের রোগ। এই যে দেখছেন এখানেও কিন্তু এটা এসেছে। তো এই ধরনের রোগ যখন আপনার গাছে দেখবেন যে আপনাকে ধরুন বললাম নেটিভো দেওয়ার জন্য বা ক্যাব্রিও টপ দেওয়ার জন্য, তাতে যদি আপনি দেখছেন যে এই রোগটা কিন্তু কাটছে না, তখন আপনাকে ব্যবহার করতে হবে বিএসএফ কোম্পানির মেরিভন ফাঙ্গিসাইড। মেরিভন কিন্তু আপনাদের এই সমস্ত রোগগুলোকে একত্রে কন্ট্রোল করতে পারবে। ধরুন আপনি যদি দেখছেন যে আমার এই গাছটায় যেমন রয়েছে, এই যে এখানে ধরুন যেমন ডাউনি মিলডিউটাও আছে, হ্যাঁ অল্প একটুখানি, সঙ্গে কিন্তু আবার এই যে অ্যানথ্রাকোনোস টাইপের যে রোগটা হচ্ছে বা ব্লাইট ধরনের যে রোগটা হচ্ছে না, এই রোগটাও কিন্তু আমার গাছে যথাক্রমে একই সাথে রয়েছে। এই রকম অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আমি আমার গাছে ক্যাব্রিও টপ প্রয়োগ করব না। কারণ হচ্ছে ক্যাব্রিও টপ শুধু কিন্তু এই ডাউনি মিলডিউটাকেই কন্ট্রোল করবে, এই ধরনের রোগগুলোকে কিন্তু কন্ট্রোল করবে না। সেক্ষেত্রে মেরিভন ব্যবহার করলে কিন্তু আমার এই দু ধরনের রোগই কন্ট্রোল হয়ে যাবে। এই যে ছোট ছোট বিষয়গুলো, এই বিষয়গুলো যখন আপনি বুঝে উঠতে পারবেন, তখনই কিন্তু আপনি আপনার চাষটাকে সফল করতে পারবেন। শসা গাছের যে এই ওষুধগুলো আপনারা দিলেন, ধরুন এই ওষুধগুলোর সঙ্গে যদি আপনাদের গাছ ছোট রয়েছে, তাহলে আপনারা একটা অ্যান্টিবায়োটিক অবশ্যই ব্যবহার করবেন। কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু আপনাদের গাছে অনেক প্রকার সমস্যার হাত থেকে আপনারা আপনাদের গাছকে মুক্ত করে নিতে পারবেন। হ্যাঁ, এখানে আমার মানে দু রকমের ফসল রয়েছে, আমি দু রকমের ফসলকে ট্রাই করেছি। এখানে দেখুন আমার এখানেও গাছ রয়েছে, এখানেও গাছ রয়েছে, করলা এবং শসা একই সাথে রয়েছে। এগুলো কিন্তু একটা ট্রায়াল মাঠ, এখানে কিন্তু কোনো ব্যবসায়িকভাবে চাষ করা হচ্ছে না। এটা হচ্ছে ট্রাই করা হচ্ছে আপনাদের জানানোর জন্য, আপনাদের দেখানোর জন্য যে আপনারা কি এইভাবে চাষটাকে করতে পারবেন। দেখুন এখানে এই যে গাছটা রয়েছে, এটা আমি আগেও দেখিয়েছিলাম, এর সঙ্গে একটা করলা গাছ বেশ মানে মাচা নিতে পারছে না, উঠতে পারছে না। ঠিক আছে, তো সেই গাছটাকেই আমি আবার দেখাবো। এই যে ডগ দেখছেন করলার, এটা কিন্তু ওই গাছের ডগ নয়, এটা অন্য গাছ থেকে এখানে ছড়িয়েছে। তো আমি যদি সেই গাছটা বন্ধুরা আপনাদের দেখাই, চলুন আমি দেখাই। এই যে বন্ধুরা, এই সেই করলা গাছ দেখুন কেমন কুঁকড়ে গেছিলো পাতাগুলো। হ্যাঁ, তারপরে আবার যখন ট্রিটমেন্ট করার পরে কিন্তু গাছ আবার সুন্দর
যথারীতি আবার গাছ সুন্দর এবং এটা কিন্তু মাচার দিকে যাচ্ছে, মানে বড় হচ্ছে, এটাকে ধরিয়ে দিলেই কিন্তু মাচাতে চলে যাবে। তো আপনারাও এভাবেই চাষটাকে করুন, দেখুন যে হচ্ছে কিনা। কারণ ফলন কি হবে আমি আপাতত এর জানি না, কারণ হচ্ছে এভাবে আমি এই প্রথমবার লাগিয়েছি। হাইব্রিড করলার সাথে আপনাদের বারণ করি আমি, দেখবেন যে লাগানোর জন্য। তো হাইব্রিড করলার সাথে শসা লাগালে এই যে দেখতে পাচ্ছেন তো, শসা কিন্তু এটা অতিরিক্ত বাড়ে, তাড়াতাড়ি খুব বৃদ্ধি হয়, কারণ 30 দিনের ভ্যারাইটি। তাই এর সঙ্গে যখন আপনি করলা লাগাচ্ছেন তখন এই বিষয়টা খেয়াল রাখবেন যেন মাঠের মধ্যে জায়গা থাকে। আর ব্যবসায়িকভাবে হঠাৎ করে প্রথমেই করতে যাবেন না, কারণ ব্যবসায়িকভাবে করতে গেলে কিন্তু আপনার লোকসানের সম্মুখীন আপনি হতে পারেন, কারণ সাকসেস এটার কতটা রেট সেটা কিন্তু এখনও অবধি জানা নেই। প্রাথমিকভাবে রোগগুলো তো নিয়ে আমি বললাম, কিন্তু বন্ধুরা এই রোগগুলো তো কাটিয়ে দিলেন, কিন্তু কি হয় বলুন তো, বর্ষার ব্যাপকতার জন্য, মানে অনেক বৃষ্টিপাতের জন্য মাটির যে খাবারটা রয়েছে, মাটির ওপরের 6 ইঞ্চিতে যে খাবার থাকে সেটাই কিন্তু গাছ সংগ্রহ করে। তো সেই 6 ইঞ্চির খাবারটা কিন্তু বৃষ্টিপাতের অধিক্যর জন্য মাটির আরও গভীরে নেমে গেছে, কিংবা মাটির সাথে ধুয়ে ড্রেন দিয়ে অন্যত্র চলে গেছে। এক্ষেত্রে আপনাকে দেখবেন, আপনারা যে প্রবলেমটা গাছের লক্ষ্য করবেন যে গাছের মধ্যে সেই সবুজ ভাবটা নেই, সবুজ ভাবটা নেই। কোন গাছের ক্ষেত্রে দেখবেন? ফলন্ত গাছের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন, কারণ মানে আপনার জলের সঙ্গে বৃষ্টিপাতের সঙ্গে শুধুমাত্র নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনটা কিন্তু ছোট গাছকে সবুজ রাখার জন্য যথেষ্ট। কিন্তু যখন আপনি ফলন্ত গাছের ক্ষেত্রে লক্ষ্য করবেন তখন দেখবেন গাছ কিন্তু হালকা হলুদাভ রং নিচ্ছে। এই হলুদ রং নিচ্ছে মানেই কিন্তু গাছে রোগ রয়েছে তা কিন্তু নয়। বর্ষার দিনে যদি এই রকম হয়ে থাকে তাহলে কিন্তু খাবারের অভাবের জন্যেও হতে পারে, নাইট্রোজেনেও হতে পারে, আপনার ফসফরাসও হতে পারে, পটাশও হতে পারে, তাছাড়াও বিভিন্ন আরও যে সমস্ত অনুখাদ্যগুলো রয়েছে, জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম, কপার, এই ধরনের মানে খাবারগুলো কিন্তু গাছের খুবই প্রয়োজন হয়। বিশেষ করে বৃষ্টি পরবর্তীতে গাছের মধ্যে ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক এই দুটোর খুবই প্রয়োজন হয়। আপনাদেরকে করতে হবে কি, যে কোনো বেলারই আপনাদের গাছ রয়েছে, ছোট বড় মাঝার ফলন্ত, আপনাদেরকে জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের যে স্প্রেগুলো হয় সেই স্প্রেগুলোকে নিতে হবে। যদি আপনার গাছ ছোট একদম রয়েছে তো তার সঙ্গে আপনি 19-19 বা 20-20 মিশিয়ে নিলেন। একটু বড় হয়েছে যদি গাছ, তাহলে 12-61 মিশিয়ে নিলেন। যদি আপনাদের গাছ ফলন্ত রয়েছে সেক্ষেত্রে আপনারা 52-34 এনপিকে 0-52-34, এটা যদি না পান তাহলে এনপিকে 00-50 অবশ্যই স্প্রে করুন, অতি অবশ্যই স্প্রে করুন। এই খাবার 3 দিন ছাড়া ছাড়া 3 থেকে 4 বার যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের বৃদ্ধিটা আবার স্বাভাবিক হয়ে আসবে। তো এই যে বিষয়গুলো যদি আপনি পরের পর ফলো করেন তবেই কিন্তু আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে। তাছাড়াও প্রতি ভিডিওতেই তো আমি বলি যে সাদা মাছির ওষুধ অবশ্যই প্রয়োগ করুন। বর্ষাকালের দিনে সাদা মাছির উপদ্রব তেমনটা হবে না, কিন্তু হবে, মনে রাখতে হবে অল্প স্বল্প হলেও কিন্তু সাদা মাছি গাছে থাকবে। আর এই সাদা মাছি অল্পও কিন্তু ক্ষতি করতে সক্ষম, আপনার গাছে অনেকটা ক্ষতি করতে সক্ষম এই অল্প সাদা মাছি। তাছাড়াও এই মুহূর্তে দাঁড়িয়ে লাল মাকড়ের সংক্রমণ প্রচুর পরিমাণে ছড়াচ্ছে, আর এই লাল মাকড়ের সংক্রমণের ফলে শসা গাছের পাতা কিন্তু নিচের দিকে কুঁকড়ে যাবে। আর নিচের দিকে কুঁকড়ে যাওয়া পাতাকে আপনি যদি সোজা করতে না পেরেছেন তাহলে কিন্তু ওই গাছ আর একবারে বাড়বে না, ওখানেই থমকে থাকবে এবং একটি ফলও কিন্তু আপনি গাছ থেকে পাবেন না বন্ধুরা। সেক্ষেত্রে আপনি যত ভালো বীজ লাগাচ্ছেন না কেন, আরও সমস্ত ধরনের ওষুধ সব দিয়েছেন, কিন্তু লাল মাকড়ের ওষুধটা আপনি দেওয়া হয়নি, আপনার দেননি আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনার 100% লোকসান হওয়ার সম্ভাবনা রয়ে যায়। যদি আপনি দেখছেন যে আপনার গাছটা কুঁকড়ে গেছে, আপনি এটাকে সারাতে পারছেন না, তখন এই গাছগুলোকে আপনি কিন্তু মাঠ থেকে তুলে অন্যত্র মাটি চাপা দিয়ে দিন। এটাও কিন্তু একটা রাস্তা রয়েছে আপনার মাঠটাকে বাগানোর জন্য। 100টা গাছে যদি লাগে 2000-1000 গাছের ভিতরে 100টা গাছকেই তুলে ফেলুন, কারণ ওই 100টা গাছ পরবর্তী দিনে গিয়ে আরও 500টা গাছে ছড়িয়ে পড়বে এবং সেইটা কিন্তু আপনার জন্য অনেক ক্ষতি হবে তার ফলে। তো বন্ধুরা, আপনারা তো বুঝলেন যে এই সমস্যাগুলো নিয়ে তো আমি আগেও ভিডিও বানিয়েছি বারবার,
আপনারা সেই ভিডিওগুলোকে দেখেন না এবং এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমার কাছে আবার চলে আসছেন ফোনে বা হোয়াটসঅ্যাপে। এক্ষেত্রে আমি বলি যে পুরনো ভিডিওগুলোও কিছুটা হলে দেখুন, ওখানেও অনেক ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করেছি আমি, যেগুলো আপনাদের এখনকার দিনে চাষটাকে করার জন্য কিন্তু অনেক দক্ষ করে তুলবে আপনাকে। আর নিজের চাষটাকে সফলভাবে করার জন্য আপনাকে নিজেকেই দক্ষ হতে হবে। আমি কখনোই এখান থেকে বসে বসে 100% আপনার চাষটাকে সফল করতে পারবো না। আপনার 50% যোগদান অবশ্যই জরুরি। তো এই বিষয়টা খেয়াল রাখুন বন্ধুরা। এখন বেগুনেও কিছু সমস্যা আসছে, যেমন এই পাতাগুলো ছিটে ছিটে হলুদ হয়ে যাচ্ছে। দেখুন, নর্মাল ফাঙ্গিসাইড যেমন অ্যামিস্টার, তার সাথে স্ট্রেপ্টোমাইসিন সালফেট মানে অ্যান্টিবায়োটিক, এই দুটোকে মিশিয়ে বার দুয়েক স্প্রে করার পরেও যদি দেখছেন যে আপনার গাছে এই রকমই হয়ে থাকছে, সেক্ষেত্রে বলবো এটা ভাইরাসের সংক্রমণ হয়ে গেছে। গাছটিকে আপনি মাঠ থেকে অন্যত্র সরিয়ে দিন। ভাইরাস এমন একটা রোগ, যে রোগটাকে আপনি যতদিন সারাতে কিন্তু আপনার আরও গাছে ছড়িয়ে পড়বে। জৈব কিছু ওষুধ হয়, যেমন নো ভাইরাস, ভ্যানপ্রোজ, এই ধরনের ওষুধগুলো আমি বিগত ভিডিওতে আলোচনা করেছি। তো এই ধরনের ওষুধগুলো যারা পেয়ে যাবেন হাতের কাছে, তারা কিন্তু অবশ্যই এগুলো ব্যবহার করে নিন। এগুলো ব্যবহার করে নিলে একবার অন্তত ট্রাই করে দেখুন যে এই ওষুধগুলো দিয়ে কাটছে কি কাটছে না। কারণ দাদা, সব জিনিসের ডুপ্লিকেট বাজারে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। কোনটা আসল কোনটা নকল আপনার জন্য তো বোঝা অসম্ভব। আমাদের ক্ষেত্রেও কখনো কখনো বোঝা অসম্ভব হয়ে যায়। আমরা ট্রাই করে দেখি, জমিতে দিয়ে আপনাকে দেখতে হবে যে রেজাল্ট কতটা আসছে। যদি রেজাল্ট পাচ্ছেন 50 থেকে 80% মধ্যে থাকছে রেজাল্ট, তাহলে জানবেন অরিজিনাল প্রোডাক্ট। আদারওয়াইজ আপনি বুঝে নিন। যাই হোক, আপনারা যারা বিভিন্ন রকম গাছের সমস্যায় ভুগছেন, ওনাদের বলবো ফোন না করে আপনারা ছবি পাঠান। আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি ছবিটা পাঠাতে পারেন, তাহলেই কিন্তু আমরা আপনার গাছটার ট্রিটমেন্টটা করতে পারবো। অন্যথায় ফোনে আপনি বলছেন আমি কিন্তু বুঝতে পারি না। কারণ হচ্ছে কি বলুন তো, পাতা হলুদ হচ্ছে মানেই যে সেটা ছত্রাকজনিত বা ব্যাকটেরিয়াজনিত না, আপনার কী জন্যে হচ্ছে খাবারের অভাব, সেটা বোঝা সম্ভব নয়। তাই আপনাকে ছবিটা অবশ্যই পাঠাতে হবে। আর যারা বীজ, ওষুধ, মালচিং, কৃষি যন্ত্রপাতি, শেড নেট, মাচার নেট এই সমস্ত চাইছেন, বাড়ি বসে হোম ডেলিভারি আমাদের কাছ থেকে চাইছেন, ওনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। কোনো রকম কোনো এনকোয়ারি থাকলে সেই সম্বন্ধে ফোনও করতে পারেন। সময় বুঝে ফোন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে করলা গাছের ওপরেও কিন্তু বিশেষ রোগগুলো আসছে। আগামী দিনে আমি ভিডিও করব। তো আপনারা এই যে ওষুধগুলো দেখলেন, যদি এই ধরনের রোগ আপনাদের যে কোনো ধরনের গাছে আসছে, আপনারা কিন্তু ট্রিটমেন্ট করতে পারেন। এই সমান ট্রিটমেন্ট এই যে সময়টা রয়েছে এখন কিন্তু করতে পারেন। তাছাড়াও বন্ধুরা, এই মুহূর্তে গাছের যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে খাবার, অনুখাদ্য। তো আমি বললাম, তো অনুখাদ্য যখন আপনারা গাছে প্রয়োগ করবেন, তখন কিন্তু গাছের গতিরও ভালো হবে। অনুখাদ্যর সঙ্গে সঙ্গে ভিটামিনটাও প্রয়োগ করতে হবে আপনাদের। শিকড়ের জন্য ওষুধটাও প্রয়োগ করতে হবে, কারণ মাটি এখন কামড়ে বসে গেছে বৃষ্টিপাতের জন্য। তাই আপনাকে শিকড়ের ওষুধ দিতে হবে, যেন শিকড়টা আরও বেশি পরিমাণে মাটির ভিতর ছড়াতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে যখন আপনি আপনার চাষটাকে করবেন, তখনই কিন্তু আপনি সাকসেস হবেন। যদি আপনি বাড়িতে বসে থাকেন, মাঠে গাছ থাকে, আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা বিষয় খেয়াল রেখে রেখে চাষ করতে হবে। কখন গাছের কোনটা প্রয়োজন হচ্ছে, সেটা আপনি মাঠে ঘুরে বেড়ালে তখনই বুঝতে পারবেন। সমস্ত ট্রিটমেন্ট করুন, যা আপনার প্রয়োজন পড়ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।